আজকে এই অনুষ্ঠানে যারা উপস্থিত রয়েছেন এবং আমার সহকর্মীরা আর স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত ব্যক্তিবর্গ সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি জানি সাধারণত এটা আমাদের একটা রাষ্ট্রীয় অনুষ্ঠান। আমরা এই অনুষ্ঠানটা খুব ঘটা করেই প্রতি বছর উদযাপন করে থাকি এবং যেহেতু এটা রাষ্ট্রীয় অনুষ্ঠান আমাদের সমাজের বিশিষ্টজন সবাইকে আমরা আমন্ত্রণ জানাই। কিন্তু এমন একটা পরিস্থিতিতে আজকের এই অনুষ্ঠানটা হচ্ছে যখন করোনা ভাইরাস মহামারী আকারে সারা বিশ্বকে স্থবির করে দিয়েছে, যার ফলে মানুষের যে স্বাভাবিক জীবনযাত্রা সেটা ব্যাহত হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে সমাজের প্রায় প্রতিটি ক্ষেত্রেই মানুষ কিছু কিছু সমস্যায় ভুগছে। তেমনি একটি পরিস্থিতিতে আমাদের এই পুরস্কার প্রদান অনুষ্ঠান আমরা খুব সীমিত আকারে এবং স্বাস্থ্যবিধিটা মেনে এই গণভবনেই আমরা অনুষ্ঠিত করলাম। এই কারণে যে এবার এই পুরস্কার অনুষ্ঠানটা হচ্ছে এমন একটা সময় যখন আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করছে এবং তার 101তম জন্মবার্ষিকী। আবার আমাদের স্বাধীনতার 50 বছর পূর্তি। স্বাধীনতার 50 বছর পূর্তিতে আমরা হয়তো ঠিক অন্যান্য অনুষ্ঠান যেভাবে করি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে করতে পারতাম, কিন্তু আসলে সেটা আমার ঠিক মন থেকে চাইনি। আমার মনে হয়েছে যে এই 50 বছর পূর্তি এবং জাতির পিতার জন্মশতবার্ষিকী এই সময় পুরস্কারটা যদি নিজের হাতে তুলে না দিতে পারি তাহলে নিজের জন্যই খুব নিজেকেই একটু অবাঞ্ছিত মনে হবে যে আমি তাহলে কি করতে পারলাম। এ কারণে খুব সীমিত আকারে এই অনুষ্ঠানটার আমরা আয়োজন করেছি। আমি জানি যে সাধারণত অনুষ্ঠানে আমরা সবাইকে দাওয়াত দিই, তারা সকলে নিশ্চয়ই উন্মুখ হয়ে থাকেন প্রতি বছর, কিন্তু এবার এই অস্বাভাবিক একটা পরিস্থিতি এবং করোনা ভাইরাসের এই প্রাদুর্ভাবের জন্যই সেটা সম্ভব হলো না বলে সত্যি আমি খুব দুঃখিত। আমরা স্বাধীনতার 50 বছর পূর্তি করেছি, সে অনুষ্ঠানও আমরা করতে পেরেছি এবার সীমিত আকারে। তখন করোনার একটু ভালো অবস্থাটা ছিল, কিন্তু পরবর্তীতে তার দ্বিতীয় ধাক্কাটা যখন এলো এটা খুবই বিপর্যস্ত অবস্থা, সারা বিশ্বেরই বিপর্যস্ত অবস্থা, বাংলাদেশেরও। এই অবস্থার মধ্যেই আমরা আমাদের অনুষ্ঠানগুলি আমরা করে যাচ্ছি বা আমাদের আর্থসামাজিক উন্নয়নের কাজটা যাতে অব্যাহত থাকে তার জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি তার জীবনটাকে উৎসর্গ করেছিলেন বাংলাদেশের মানুষের জন্য, কারণ তিনি দেখেছেন মানুষের কষ্ট, দুঃখ, দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত, শোষিত, বঞ্চিত, নিপীড়িত এই মানুষগুলির মুক্তিটাই ছিল তাঁর জীবনের একমাত্র লক্ষ্য। শোষণ বঞ্চনা থেকে বাংলাদেশের মানুষকে মুক্তি দিয়ে তারা যেন ক্ষুধার অন্ন জোগাতে পারে, উন্নত জীবন পেতে পারে, তাদের জীবনটা যেন একটু ভালোভাবে বাঁচার সুযোগ পায়, সেটাই ছিল তার জীবনের একমাত্র লক্ষ্য। তার ছাত্র জীবন থেকেই তিনি তার সংগ্রাম শুরু করেন এবং এই সংগ্রামের মধ্য দিয়েই বিভিন্ন পর্যায়ে তিনি এদেশের মানুষকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করেন। পাকিস্তান নামের রাষ্ট্রটি যখন হলো তখনই আঘাত এলো আমাদের সংস্কৃতির উপর, ভাষার উপর। মায়ের ভাষায় কথা বলা যাবে না, একটা বিজাতীয় ভাষা আমাদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হলো। 48 সালে তিনি তখন ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের ছাত্র। মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার সংগ্রাম শুরু করলেন, আর সেই সংগ্রামের পথ বেয়েই কিন্তু তিনি 6 দফা দেন, বাংলার মুক্তি সনদ। এবং 6 দফা এটা মনে হলো যেন একটা ম্যাজিকের মতো কাজ করলো, কারণ এত অল্প সময়ের মধ্যে এরকম একটা দাবি এত জনপ্রিয়তা পেয়ে যাবে এটা পাকিস্তানি শাসকরাও কখনো ভাবতেও পারেনি। তাকে বারবার কারাগারে যেতে হয়েছে, বছরের পর বছর তিনি কারাগারে বন্দী থেকেছেন, কিন্তু নীতির সাথে কখনো আপোষ করেননি।
এবং তার লক্ষ্য স্থির রেখেই কিন্তু সব নির্যাতন তিনি সহ্য করেছেন, কিন্তু তিনি লক্ষ্য স্থির করে এগিয়ে গেছেন। এটা তার জীবনের একটা রণকৌশলও বটে। এবং এই 6 দফার উপর ভিত্তি করেই যে সংগ্রাম শুরু হলো, আগরতলা ষড়যন্ত্র মামলা, তখন যে অত্যাচার নির্যাতন হয়েছিল এখানে তার বা সেই নির্যাতিত এখানে আছে যে সেই কিভাবে এই নির্যাতন চালানো হয়েছিল। কাজে এই ঘটনার মধ্য দিয়েই ৭০-এর নির্বাচনে বাঙালির বিজয়, এটা কখনো পাকিস্তানি শাসকরা ভাবতেই পারেনি। কিন্তু সেই বিজয় যখন এলো, বাঙালির হাতে ক্ষমতা তারা পাকিস্তানিরা দেবে না, তিনি অসহযোগ আন্দোলনের ডাক দিলেন, পাশাপাশি সশস্ত্র বিপ্লবেরও প্রস্তুতি নিলেন। ঐতিহাসিক সেই ৭ই মার্চের ভাষণ কেউ দাবায় রাখতে পারবে না। এবং এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এই বাণী যেন বাঙালির হৃদয়ে এবং বাঙালির প্রতি রন্ধ্রে রন্ধ্রে অনুরণিত হলো, এবং প্রত্যেকটা বাঙালি কিন্তু জেগে উঠল, যার যা কিছু ছিল তাই নিয়েই তারা জাতির পিতার আহ্বানে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধ করে আমাদের বিজয় ছিনিয়ে আনলো। মিত্র বা শক্তি আমাদেরকে সহযোগিতা করেছে, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। কিন্তু তিনি যেভাবে এই বাঙালি জাতিকে স্বাধীনতা এনে দিলেন একটা বৈরী পরিবেশ থেকে, যাদের মন মানসিকতাটা ছিল অন্য, কিন্তু তিনি একটা স্বাধীনতার চেতনা এনে দিয়েছিলেন দেশের মানুষকে। স্বাধীনতার পর একটা যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ার কাজে তিনি হাত দেন। এটা আরো কঠিন কাজ ছিল। মাত্র ৩.৫ বছর সময় পেয়েছিলেন। এই ৩.৫ বছরের মধ্যে একটা প্রদেশ, শোষিত বঞ্চিত একটি জাতি, একদিকে যুদ্ধের ধ্বংসস্তূপ, অপরদিকে দীর্ঘদিনের শোষণ বঞ্চনায় জর্জরিত। সে প্রদেশটিকে একটি রাষ্ট্রে উন্নীত করা আর শোষণ বঞ্চনা থেকে মুক্তি দিয়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা এবং একটা স্বাধীন রাষ্ট্রের সকল অবকাঠামো থেকে শুরু করে সব কিছু গড়ে তোলা, পাশাপাশি সেই যুদ্ধের ধ্বংসস্তূপ থেকে দেশটাকে গড়া ছিল একটা বড়, সব থেকে বড় একটা কাজ, একটা বিরাট চ্যালেঞ্জ। কিন্তু সেটাও তিনি অত অল্প সময়ের মধ্যে করে, ঠিক যখন দেশের মানুষের ভিতরে একটু শান্তি স্বস্তি এসেছে এবং অর্থনৈতিক উন্নয়নের পথে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ স্বল্পোন্নত দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে, ঠিক সেই সময় ৭৫-১৫ আগস্টের আঘাত। এবং শুধু রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবকেই হত্যা করেননি, আপনারা জানেন যে আমার পরিবারের সকল সদস্যকেই হত্যা করেছিল। শুধু আমরা দুটি বোন, মাত্র ১৫ দিন আগে স্বামীর কর্মস্থলে আমরা গিয়েছিলাম, আমি গিয়েছিলাম, ছোট বোনটাকে সাথে নিয়েছিলাম। এরপর দীর্ঘদিন আমরা দেশে ফিরতে পারিনি, আমাদের দেশে ফিরতে দেওয়া হয়নি। আমার ছোট বোনের তো পাসপোর্টটাও দেয়নি, জিয়াউর রহমান তার পাসপোর্ট দিতে অস্বীকার করেছিল। আমি দিল্লিতে ছিলাম বলে ওখানে হাই কমিশনার ছিলেন শামসুর রহমান সাহেব, তিনিও আগরতলা ষড়যন্ত্র মামলারও একজন আসামিও ছিলেন, যে কারণে তার একটা অন্য মানসিকতা ছিল। যাক, আমার পাসপোর্টটা তিনি রিনিউ করে দিয়েছিলেন আমাদের, কিন্তু রেহানার পাসপোর্ট, রেহানা তখন লন্ডনে, তার পাসপোর্টটা আর সরকারি নির্দেশে দেওয়া হয়নি। প্রবাসে এভাবেই আমাদের জীবন কাটাতে হয়েছে। যা হোক, আমি বাংলাদেশে আওয়ামী লীগ আমাকে সভানেত্রী নির্বাচিত করে আমি দেশে ফিরে আসি। বাবা মা ভাই বোন সব হারা বাংলাদেশে এসে পেয়েছি। বাংলাদেশের সাধারণ মানুষ, তাদের অগণিত মানুষ, তাদের ভালোবাসা আস্থা, সেটাই আমাকে শক্তি জুগিয়েছে। আর যে আদর্শ নিয়ে আমার বাবা সারা জীবন সংগ্রাম করেছেন, সেই আদর্শটাকেই বুকে ধারণ করেছিলাম, যে এই বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতেই হবে। এত রক্ত, এত ত্যাগ, এটা কখনো বৃথা যেতে পারে না, এটা বৃথা যেতে আমরা দিতে পারি না, আমরা দেব না।
এটুকু শুধু বলতে পারি যে দীর্ঘ 40 বছরেই বাংলাদেশে, কিন্তু আমি 80 সালে লন্ডনে যাই, তখন থেকে তখন থেকেও বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য সেখানে আপ্রাণ চেষ্টা করি। বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বাঙালিদের, প্রবাসী বাঙালিদের সংগঠিত করা, সংগঠন গড়ে তোলা, সংগঠনের সঙ্গে যোগাযোগ রাখা, সেটা আমি করতাম। আর তাছাড়া 79 সালে রেহানা প্রথম মানে তার বক্তব্য সে নিয়ে এসেছিল জাতিপিতার হত্যার বিচারের দাবি নিয়ে। সেটা 75-এর পর বাংলাদেশের একজন রাষ্ট্রদূত ছিলেন ডক্টর রাজ্জাক, তিনি সুইডেনের ছিলেন। তিনি সে সময় এই ঘটনার পর পদত্যাগ করেন। তিনি বলেছেন, আমি মিলিটারি ডিক্টেটরের সরকারের অধীনে চাকরি করব না, এবং তিনি একটা আয়োজন করেছিলেন একটা সম্মেলনের। সেই সম্মেলনে রেহানা যায়, প্রথম সে সেখানে বক্তব্য রাখে, হত্যার প্রতিবাদ জানায়, বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার দাবি জানায়। যাক, 40 বছরের সংগ্রামের মধ্য দিয়ে অন্তত এইটুকু করতে পেরেছি যে বাংলাদেশ আজকে উন্নয়নশীল দেশ। বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে এখন উন্নয়নশীল দেশ হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। আমাদের 50 বছর পূর্তিতেই আমরা এই স্বীকৃতিটা পেলাম। জাতির পিতার জন্মশতবার্ষিকী যখন আমরা উদযাপন করেছি, তখন আমরা এই স্বীকৃতিটা পেলাম। আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে যারা সহকর্মী, তার নির্দেশে মুক্তিযুদ্ধ পরিচালনা করে আমাদের বিজয় এনে দিয়েছিলেন আমাদের সেই জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, মনসুর আলী, কামরুজ্জামান, যাদেরকে 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর 3রা নভেম্বর ওই বছরই ঢাকা কেন্দ্রীয় কারাগারে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। আমি তাদের প্রতিও শ্রদ্ধা জানাই। মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি আমি শ্রদ্ধা জানাই। মুক্তিযোদ্ধাদের জানাই আমার সশ্রদ্ধ সালাম, কারণ তারা জাতির পিতা ডাকে অস্ত্র তুলে নিয়ে যুদ্ধ করে এদের স্বাধীন করে। 75-এর পরে এমন একটা সময় ছিল যে কেউ মুক্তিযুদ্ধ করেছে এই কথা বলতে সাহস পেত না। মনে হতো যেন সেটা যেন একটা বিরাট অপরাধের ব্যাপার ছিল। আমাদের আদর্শ, আমাদের নীতি, আমাদের লক্ষ্য স্থির করে আমাদের এগিয়ে যেতে হবে। তাই আমি যখনই সরকার এসেছি, আমরা চেষ্টা করেছি মুক্তিযোদ্ধাদের সম্মান ফিরিয়ে দেওয়া। হ্যাঁ, তখন অনেকে অনেক দিকে চলে গেছেন, এটা ঠিক, কিন্তু সেইগুলি বিচার আমি করব না, কারণ সময়ের বিবর্তনে, পরিবর্তনে অনেক কিছু ঘটে। কিন্তু যার যেটুকু অবদান সেটুকু অবশ্যই আমরা স্মরণ করি, শ্রদ্ধা জানাই। তাই মুক্তিযোদ্ধাদের জন্য তাদের সম্মানটা ফিরিয়ে দেওয়া, তাদের পরিবার পরিজন, তাদের জন্য কিছু করা। কারণ আমরা জানি বাবা মা ভাই হারিয়ে রিফিউজি হিসেবে থাকার যে কষ্ট, আর মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন তারা সব কিছু ছেড়ে দিয়ে চলে গিয়েছিলেন, তাদের পরিবারের জন্য নানাভাবে কষ্ট পেয়েছে। তাই তারা বংশ পরম্পরায় যেন সম্মানটা পায়, তার জন্য আমার ক্ষুদ্র প্রচেষ্টায় যতটুকু সম্ভব আমি চেষ্টা করে যাচ্ছি তাদেরকে সেই সম্মানটা দিতে, এবং তাদের যারা এখনও দুস্থ কষ্টের মধ্য দিয়ে আছে তাদের কিছু সহযোগিতা করবার আমরা চেষ্টা করছি। তাদের সকলকে ঘর করে দেওয়া, তাদের একটা মাসহারার ব্যবস্থা করে দেওয়া, তাদের চিকিৎসার ব্যবস্থা। অনেকেই আজ বেঁচে নেই, কিন্তু তাদের পরিবাররা আছে, সেভাবে আমরা আমাদের প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। কারণ আমি মনে করি যে সেই দিন জাতির পিতার ডাকে যারা অস্ত্র তুলে নিয়ে যুদ্ধ করেছিলেন, তারা যদি সেই সাহসটা না দেখাতেন তাহলে কি আমরা স্বাধীনতা পেতাম? হয়তো সব ব্যর্থ হয়ে যেত। যদিও 75-এ 15ই আগস্টের পর আমাদের সেই মুক্তিযুদ্ধের সকল অর্জনকে ব্যর্থ করে দেওয়ার প্রচেষ্টা চালানো হয়েছে, জাতির পিতার নাম ইতিহাস থেকে মুছে ফেলা হয়েছিল। এমনকি মুক্তিযুদ্ধের গানগুলি যেখানে বঙ্গবন্ধুর নাম আছে বা আমাদের স্বাধীনতার চেতনার কথা বলা আছে, অথবা যাদের বিরুদ্ধে যুদ্ধ করেছি তাদের একটু উল্লেখ আছে, সেই গানগুলো একসময় নিষিদ্ধ ছিল বাংলাদেশে। আমি জানি না একটা স্বাধীন জাতির বা স্বাধীন দেশের নাগরিক যারা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করে, তারা কীভাবে আবার পরাজিত শক্তির পদলেহন করতে পারে
এটা আমি ভাবতেও পারি না, কিন্তু সেই অবস্থায় বাংলাদেশকে কিন্তু নিয়ে যাওয়া হয়েছিল। তবে আজকে এটুকু বলতে পারি, যেটা আমার সবসময় একটা প্রচেষ্টা ছিল, যে আমরা স্বাধীন জাতি, আমরা মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করেছি, কাজে আমরা সবসময় বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলব, কারো কাছে হাত পেতে না, করুণা ভিক্ষা করে না। কারণ একটা যুদ্ধবিধ্বস্ত দেশ যখন জাতিপিতা গড়ে তুলতে শুরু করেন, তখন অনেক বিদেশি সাংবাদিক অনেক সময় তাকে জিজ্ঞাসা করেছে যে এখানে তো কিছুই নাই, তারপরে কীভাবে এই দেশ গড়বেন? তিনি বলেছিলেন যে আমার মাটি আছে, মানুষ আছে, আমি এদেরকে নিয়েই এই বাংলাদেশ গড়ে তুলব। তো আমি সেটাই বিশ্বাস করি যে আমার দেশের মানুষ, আমাদের দেশের মাটি, এটাই আমাদের বড় শক্তি। তো আমরা সেই প্রচেষ্টাই চালিয়ে যাচ্ছি। আজকে আমি জানি আমরা হয়তো হাতে গোনা কয়েকজনকে পুরস্কার দিতে পেরেছি, কিন্তু এখনও আমাদের সমাজে অনেকে যাদেরকে আমাদের আরও পুরস্কার দেওয়া উচিত, কারণ সমাজের বহু ক্ষেত্রে অনেক অবদান তারা রেখে যাচ্ছেন। তো তাদেরকে পুরস্কৃত করতে পারা মানে আমরা আমাদের জাতিকে পুরস্কৃত করি, নিজেদেরকে পুরস্কৃত করি। আমাদের দেশটা যাতে এগিয়ে যায়, দেশের মানুষ যাতে সুন্দরভাবে জীবন যাপন করতে পারে, সুন্দরভাবে বাঁচতে পারে, মাথা উঁচু করে বাঁচতে পারে, সেটাই সবসময় আমরা চাই। আর সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আজকে আমরা যতদূর এগোতে পেরেছি 50 বছর পূর্তিতে, আমি বলবো যে উন্নয়নশীল দেশ হিসেবে যে অর্জনটুকু আমরা করতে পেরেছি, সেটুকু ধরে রেখে আমরা সামনে এগিয়ে যেতে চাই। সেজন্য সকলে যারা পুরস্কার পেয়েছেন তাদেরকে আমি আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আর আমি এটাই চাই যে আপনাদের পদাঙ্ক অনুসরণ করে আমাদের প্রজন্মের পর প্রজন্ম তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে, স্ব স্ব কর্মস্থানে তারা নিশ্চয়ই তাদের মেধা মননের যোগ্য একটা অবস্থান করে নেবে এবং দেশ ও জাতির জন্য তারা কিছু অবদান রেখে যাবে। সেটাই আমরা চাই, যে অন্তত আপনাদের কাছ থেকে তারা উৎসাহ পাবে দেশের জন্য, জাতির জন্য বা জাতির কল্যাণের জন্য কাজ করতে। তো আমি আবারও এটুকু বলবো যে ঠিক যেভাবে সুন্দরভাবে আমরা অতীতে এই অনুষ্ঠানটা করতাম, সেটা হয়তো এই করোনা ভাইরাসের কারণে পারলাম না, কারণ সকলেরই জীবনের নিরাপত্তা বা স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করেই আমরা করতে পারলাম না। তবু এর মধ্যে আপনারা এসছেন, আর আজকে অনেকে আমাদের মাঝে নেই, অনেকে কিন্তু তার প্রতিনিধিরা আছেন। তো আপনাদের সবাইকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই, এবং এই অনুষ্ঠান আয়োজন করবার জন্য আমাদের মন্ত্রিপরিষদ বিভাগকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেশ যে এগিয়ে যাচ্ছে যেন এগিয়ে যেতে পারি, সেজন্য সকলে সেই দোয়াও করবেন, কাজ করবেন, এবং প্রজন্মের পর প্রজন্ম যেন এই দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। আমার ক্ষুদ্র প্রচেষ্টায় আমরা যেটুকু করতে পেরেছি, যে বাংলাদেশ কিভাবে সামনের দিকে এগিয়ে যাবে তার পরিকল্পনা, একটা কাঠামো, যেমন প্রেক্ষিত পরিকল্পনা 41 সাল পর্যন্ত কি করণীয়, স্বাধীনতার আমরা শতবর্ষ পূর্তি হবে হচ্ছে 2071 সালে, সে সময় বাংলাদেশ কেমন হবে, বা 2100 সালে এই বদ্বীপে যারা বেঁচে থাকবেন প্রজন্মের পর প্রজন্ম, তারা যেন একটা সুন্দর জীবন পায়, তারও একটা পরিকল্পনা কিন্তু করে দিয়ে গেলাম। হ্যাঁ, সময়ের বিবর্তনে এটা একটা কাঠামো করা, কিন্তু সময়ের বিবর্তনে এটা পরিবর্তনশীল, পরিবর্তন করা যাবে, কারণ যুগের চাহিদার সঙ্গে তাল মিলিয়েই চলতে হয়। আধুনিক প্রযুক্তি, বিজ্ঞানের বিকাশ, নব নব উদ্ভাবন আমাদেরকে নতুন করে পথ দেখাবে এবং তার সঙ্গে তাল মিলিয়ে যাবে। কিন্তু তারপরে আমি বলবো, একটা কাঠামো যদি থাকে আর লক্ষ্য যদি স্থির থাকে, তাহলে এগিয়ে চলা সম্ভব। তো সেটুকু আমরা করে দিয়ে যাচ্ছি, যাতে আমাদের পরবর্তী প্রজন্ম যারাই আসবে
তারা এই উন্নয়নের গতিধারাটা অব্যাহত রাখতে পারে, সেটাই আমরা কামনা করি। তো সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই এবং যে আদর্শ নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল ৭৫-এর পরে সে আদর্শ হারিয়ে গিয়েছিল, সেই আদর্শকে আবার আমরা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছি। আমাদের নতুন প্রজন্ম এখন ইতিহাসকে জানতে চায়, শিকড়ের সন্ধান করে, বিজয়ের কথা তারা চিন্তা করে নিজেদেরকে গর্বিত মনে করে। এই ধারাটা অব্যাহত থাকলে অবশ্যই বাংলাদেশ সারা বিশ্বে উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে এবং জাতির পিতার স্বপ্ন আমরা পূরণ করতে সক্ষম হব। আমি শুধু এটুকু বলে আবার আপনাদেরকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই, আপনারা কষ্ট করে এসেছেন সেই জন্য। জয় বাংলা, জয় বাংলাদেশ, জয় জয়।